দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শীতে শিশুর কাশি, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর এম.এস. খালেদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু শহরাঞ্চলের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে শীতের প্রকোপ বেড়ে গিয়েছে। শহরেও দেখা যাচ্ছে সকালের দিকে এবং সন্ধ্যার পরে, বিশেষ করে রাতে কিন্তু শীত জেঁকে বসেছে, এবং এই সময় দেখা যাচ্ছে শিশুরা সর্দি কাশি বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা ভুগছেন। শিশুদের কাশি কেন হয়, তার প্রতিকারের উপায় কি, তা নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর এম.এস. খালেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির অগণিত দর্শক শ্রোতা যারা যখন এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। জি, আমি যদি একটু বলতেন, আপনি তো দীর্ঘদিন ধরে আসলে শিশুদের চিকিৎসা দিয়ে আছেন, বিশেষ করে আমরা বলবো শিশুদের শ্বাসতন্ত্রের যে সমস্যা সেগুলির বিষয়ে আপনি একজন অভিজ্ঞ। আমরা জানি যে শিশুদের যে পেডিয়াট্রিক পালমোনারি সোসাইটি, সেটারও আপনি সেক্রেটারি। এই যে দীর্ঘ অভিজ্ঞতায় আপনার এই সময়ে আসলে বাচ্চাদের আপনাদের কাছে কি কি আসলে রোগ নিয়ে, বিশেষ করে কাশি যে কেন হয় এই সময়টাই, বা কোন কোন রোগে আসলে কাশি হয়, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ ডক্টর শিমুল, খুবই সময় উপযোগী একটা প্রশ্ন উপস্থাপন করেছেন। দেখুন, শীতকাল শিশুদের জন্য একটা আনন্দকাল। বার্ষিক পরীক্ষা শেষ হয়, বাচ্চারা এদিক সেদিক ঘুরে বেড়ায় মা বাবার সাথে। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন দাদাবাড়ি নানাবাড়ি যেতাম, কিন্তু এটা সবার জন্য আনন্দকাল না, কোনো কোনো ক্ষেত্রে একটা দুঃখের কাল হয়ে দাঁড়ায়। কারণ এই সময় দেখবেন যে এনভায়রনমেন্টাল প্রচুর পলিউশন খুব বেশি হয়, ধুলাবালি বেশি হয়, ইমিউনিটি কমে যায়, হিউমিডিটি বাতাসের কমে, যার বাচ্চাদের প্রচুর কাশি, কাশি হয়। বাচ্চাদের দেখবেন যে সাধারণ কমন কাফ অ্যান্ড কোল্ড বেশি হয় এই সময়, বাচ্চাদের গলা ব্যথা হয়, অ্যালার্জিক প্রবলেমটা বেশি হয় বাচ্চাদের। সবচেয়ে আমি সবাই তো পারবো না, আমি কয়েকটা জিনিস বলবো। শিশুদের এই সময়ে দেখা যায় যে বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিসটা বেশি হয়। শিশুদের শীতকাল ঢুকতে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের প্রচুর প্রাদুর্ভাব, ব্রঙ্কিওলাইটিস বেশি হয়, নিউমোনিয়া হয়, এবং আরেকটা সবচেয়ে বেশি হয় হলো অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় এই সময়। মোটামুটি মোটা দাগে অনেক রোগী তো হতে পারে, কিন্তু এই তিনটা রোগের মোটা দাগে এই তিনটা ব্রঙ্কিওলাইটিস নিয়ে একটা বলছিলেন। ব্রঙ্কিওলাইটিস শব্দটা অনেকের কাছে হয়তো নতুন, মা বাবারা হয়তো কেউ কেউ শুনেছেন। ব্রঙ্কিওলাইটিস বিষয়টা কি বা রোগটা কি যদি একটু বলতেন। জি, থ্যাংক ইউ। ব্রঙ্কিওলাইটিস আসলে একটা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস দিয়ে একটা ভাইরাস জনিত রোগ। এই রোগে 6 মাস থেকে 2 বছরের বাচ্চারা বেশি অ্যাটাক হয়, 2 বছরের পরে সাধারণত হয় না। এটা যেহেতু একটা ভাইরাল ফিভার, এখানে প্রচুর বাচ্চার কাশি হয়, কাশির সাথে অনেক সময় শ্বাসটান হয়। বাচ্চারা এই জিনিসটা একটা প্রবলেম কোথায় হয়, প্রবলেমটা হয় যে এই ব্রঙ্কিওলাইটিস যখন বাচ্চাদের প্রচুর কাশি হচ্ছে, শ্বাসটান হচ্ছে, এটার সাথে আমরা সবসময় এটাকে নিউমোনিয়া হিসেবে গুলিয়ে ফেলি। এটা যদি একটু বলতেন আমাদের মা বাবাদের জন্য, তাহলে নিউমোনিয়ার সাথে এটা কি ডিফারেন্সটা হলো, ব্রঙ্কিওলাইটিসের একটা বয়স আছে, যেমন 6 মাস থেকে আমরা বলি 2 বছর পর্যন্ত, একটু এদিক সেদিক হতে পারে। ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়া যে কোনো বয়সে, ছোট বয়সে বড় বয়সে যে কোনো বয়সে হতে পারে। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলা দেখবেন যে খুবই কাশি হচ্ছে, শ্বাসটান, হেলদি বেবি, বেশ ওয়েল, মোটা সোটা বেবি, কাশি হচ্ছে, শ্বাসটান হচ্ছে, কিন্তু আপনি একটু তাকে আরাম দেন, একটু নেবুলাইজ করেন, নাকটা পরিষ্কার করে দেন, বেশ হাসি খুশি, তারা খুব হাসি খুশি থাকে, খেলাধুলা করে, আবার খুব কান্নাকাটি করে, তারা হেলদি বেবি, খুব হাসি খুশি বেবি। কিন্তু যখন সে প্রবলেম শ্বাসতন্ত্র, তখন সে শ্বাসকষ্ট হচ্ছে, একটু পরেই সে খুব ভালো। কিন্তু নিউমোনিয়ার বাচ্চাগুলো কিন্তু ঠিক এরকম না। নিউমোনিয়াতে জ্বর হয় প্রচুর, ব্রঙ্কিওলাইটিসও জ্বর হতে পারে, অত বেশি হয় না, কিন্তু নিউমোনিয়াটা হাই ফিভার থাকে, এবং নিউমোনিয়ার বাচ্চাগুলো কি অসুস্থ, নেতিয়ে পড়ে, দেখতে মনে হয় যে এটা একটু বিরক্ত করছে, আর ব্রঙ্কিওলাইটিসের বাচ্চারা কিন্তু অত বেশি না, তারা হেভি হেলদি, খাওয়া দাওয়া করতে, সবকিছু করতে, আবার শ্বাসটান হচ্ছে, তাদের শ্বাসটান হচ্ছে, এটা বয়সের একটা ব্যাপার আছে। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলা দেখবেন যে খুব বেশি কান্নাকাটি করতেছে,
নিউমোনিয়ার বাচ্চাগুলো কিন্তু একদম নেতিয়ে খুব বেশি ওরকম মানে ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলো খুব বেশি কান্নাকাটি করে, আবার আপনি একটু আরাম দেন বেশ ভালো। আচ্ছা যারা এই জিনিসগুলো কি নিউমোনিয়ার বাচ্চাগুলোকে এর থেকে ডিফারেন্ট করার একটা উল্লেখযোগ্য জিনিস হলো নিউমোনিয়ার বাচ্চাকে দেখলে বুঝে নিতে হবে যে এই বাচ্চাটা অসুস্থ, হি সিক বেবি। খুব বেশি কান্নাকাটি করে, খুব স্লোলি কান্নাকাটি করে, খুব বেশি মানে তাকে যত ইয়ে করে মানে সে অসুস্থ, প্রচুর মানে জ্বর থাকে, জ্বরের সাথে কিছু নিয়ে হয়ে যেতে পারে। আচ্ছা এটা এর সাথে সাথে অ্যাজমার বেবি আছে, অ্যাজমার বেবিটা আরেকটু বড় হয়, অ্যাজমার কাশির বাচ্চাগুলো কিন্তু আরেকটু বড় হয় সাধারণত। অ্যাজমার কাশিটা হয় কি, সব বাচ্চাদের কাশির কথা যখন বলছেন আমি এটাও বলে ফেলি, জি 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 হ্যাঁ কাশি অ্যাজমার কাশিটা কিন্তু লিটল বিট ডিফারেন্ট। মা বাবাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এই কারণে অ্যাজমার কাশিটা হয় বাচ্চা সারাদিন ভালো, সন্ধ্যার সময় কাশি হচ্ছে, অথবা সারাদিন ভালো, রাত ভোরবেলা অ্যাজমার কাশিটা একটা উল্লেখযোগ্য দিক হলো এটা ভেরিয়েশন অফ দ্য টেম্পারেচার। টেম্পারেচার যখন কমে, যেমন সন্ধ্যায় কাশিটা বেশি হয়, ভোর রাত্রে কাশিটা বেশি হয় এই কাশিটা। আচ্ছা। এবং অ্যাজমার কাশিটা হলো খুব শুষ্ক কাশিটা। অ্যাজমার যে বাচ্চারা সন্দেহ করবেন তার দেখবেন যে তার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, পরিবারে কারো না কারো মা বাবার ফ্যামিলিতে, অথবা বাচ্চাদের অন্য বাচ্চা যেগুলো আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে অ্যাজমার বিষয়টা, সেটাতে ফ্যামিলির একটা হিস্ট্রি থাকে, এটার সাথে অ্যালার্জির কোনো সম্পর্ক থাকে কিনা বা অন্য কিছু সম্পর্ক থাকে কিনা এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো একটি বিরতির পর। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অনকন রোশন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শীতে শিশুর কাশি, এবং আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর MS খালেদ। আমরা আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে অ্যাজমার যে বিষয়গুলো নিয়ে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, একটু যদি বলতেন যে মা বাবা দুজনেরই কি থাকতে পারে বা যে কোনো একজন একজনের, হ্যাঁ যে কোনো একজনের থাকতে পারে, অন্য বাচ্চা যারা আছে তাদের মানে কোনো হিস্ট্রি থাকতে পারে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই বাচ্চাগুলো যখন হিস্ট্রি নেওয়া হয় তখন দেখবেন যে সে আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিল বা সে কোনো ওষুধ পাচ্ছে। এগুলো হলো ট্রিটমেন্টের জন্য, মানে কিভাবে আমরা বুঝবো যে এটা অ্যাজমা নাকি অন্য কিছু। এটা হলো এটা যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অ্যালার্জির জাতীয় কোনো খাবারের সাথে কি এটা কোনো সম্পর্ক রয়েছে? অ্যাজমা বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যাজমাটা হয় সেটা অ্যাটোপিক। আচ্ছা, হ্যাঁ অ্যাটোপিক, এখানে অ্যালার্জিক ইনসাইটিং ফ্যাক্টরটা খুব বেশি কাজ করে। যেমন খাওয়ার কারো অ্যালার্জি আছে বা এনভায়রনমেন্টাল কোনো অ্যালার্জি আছে, তখন ওইটা যখন তাকে প্রভোগ করে তখন তার অ্যাজমার সিমটমটা বেড়ে যায়। অ্যাজমার সিমটমটা খুব বেশি, তার অ্যাজমার কাশিটা বেড়ে যাচ্ছে। এবার শীতকালে প্রবলেম যেটা হয়, শীতকালে বাচ্চারা প্রচুর দৌড়াদৌড়ি করে, শীতকালে এনভায়রনমেন্ট বাচ্চারা হয়তো খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, বা এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, মা বাবার সাথে বেড়াতে যায়। এই বেড়াতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন সময় খাওয়া দাওয়া, ঠান্ডা পানি খায় বা ঘুরে বেড়ায়, এনভায়রনমেন্টাল এই যে মানে চেঞ্জিংটা, এটা বাচ্চারা খুব বেশি মানে অনেক বাচ্চা সেটা অ্যাডপ্ট করতে পারে না, যার ফলে কাশিটা বেড়ে যায়। এবং এই কাশিটা বেড়ার ফলে এখানে দুইটা জিনিস হয়, একটা হলো অ্যাজমার প্রকোপটা বেড়ে যেতে পারে, দুই নম্বর হলো আমি একটু বড় বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যেতে পারে। নিউমোনিয়াও খুব বেশি হয়, কারণ বাচ্চারা আসলে হয় কি, ওটা তো নিউমোনিয়া তো একটা মানে ইমিউনিটির উপর নিউমোনিয়া, বাচ্চাদের ইমিউন সিস্টেম যেহেতু অত বেশি স্ট্রং না, বাচ্চাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল, যার ফলশ্রুতিতে নিউমোনিয়াটা বাচ্চাদের খুব দ্রুত হয়। আর ব্রঙ্কিওলাইটিসটা বললাম একটা নির্দিষ্ট বয়সে ব্রঙ্কিওলাইটিস হয়। এই হলো যে বাচ্চাদের। একটু যদি বলতেন যে ব্রঙ্কিওলাইটিসের কথা বললেন, আমরা নিউমোনিয়া বললাম, ব্রঙ্কিওলাইটিসের আসলে চিকিৎসা কি বা নিউমোনিয়ার এবার চিকিৎসা কি, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ব্রঙ্কিওলাইটিস একটা ভাইরাল ডিজিজ, সে তার মতো করে আসবে, নির্দিষ্ট একটা সময়ের পরে সে 4 থেকে 5 দিন সময় সে চলে যাবে, এটাই নিয়ম। এটা ইমিউনিটির উপর কোনো কোনো সময় দেখা যায় যে ব্রঙ্কিওলাইটিস অনেক বেশি সিভিয়ার হয়ে যায়, যার কোনো রকম সমস্যা আছে, অন্য কোনো সমস্যা আছে, বা তার ইমিউনিটি দুর্বল বা পারিবারিক অবস্থার মানে সব কিছু মিলে ব্রঙ্কিওলাইটিসের চিকিৎসা হলো আসলে কি একটা ঘরোয়া চিকিৎসা আছে, হসপিটালের চিকিৎসাটা আমরা এখানে বলবো না। ঘরোয়া চিকিৎসাটা হলো যে ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাটাকে আপনি একটা কিপ অ্যান্ড কাম এনভায়রনমেন্ট, খুব চমৎকার একটা পারিবারিক পরিবেশে রাখবেন, তার নাকটা পরিষ্কার করে দিবেন। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলো প্রচুর নাক জাম থাকে, প্রচুর নরসোল দিয়ে নাকটা পরিষ্কার করে দিবেন। আরেকটু হয় কি, একটু নেবুলাইজ করবেন, 3% নর্মাল স্যালাইন বা 3% হাইপারটনিক স্যালাইন বা নর্মাল স্যালাইন দিয়ে নেবুলাইজ করে
এতে করে খুবই চমৎকার রেজাল্ট পাওয়া যায়। আর যদি শ্বাসটান হয় তাহলে নর্মালি আমাদের সালবিউটামল, ইপ্রাটোপিয়াম দিয়ে নেবুলাইজ করতে পারেন। এর চেয়েও বেশি যদি অনেক শ্বাসটান আপনি হসপিটালে নিয়ে যাবেন। হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা তাদের মতো করে ব্যবস্থা করবে। আর নিউমোনিয়ার ব্যাপারে একটা জিনিস হলো, নিউমোনিয়া ইজ এ ডেডলি ডিজিজ। এটার একমাত্র চিকিৎসা হলো যে এটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন অ্যান্টিবায়োটিকটা আপনি সবাইকে, মা বাবাকে রিকোয়েস্ট করব, দয়া করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো দিবেন কখনোই। কারণ আমরা অ্যান্টিবায়োটিক র্যান্ডমলি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, কোন সময় কোন অ্যান্টিবায়োটিক ইউজ করি, এটা কাজের অনেক সময় খুব খারাপ সিনারিও আমরা দেখি। তো দয়া করি, নিউমোনিয়া যদি আপনি সাসপেক্ট করেন বা আপনার বাচ্চার নিউমোনিয়া, আপনি একজন শিশুরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। উনি ওনার মতো করে উনি হয় নিজের চিকিৎসা দিবে, ওরাল অ্যান্টিবায়োটিক দিবে, নাকি সিভিয়ার হলে হাসপাতালে গিয়ে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা ওই সময়ই বোঝা যাবে আসলে। আচ্ছা, এটাতে গেলে আসলে ব্রঙ্কিলাইটিস এবং নিউমোনিয়া, অ্যাজমা যেটা হাঁপানি যেটা বলি, সেটার আসলে চিকিৎসা কি? ধন্যবাদ আপনাকে। এটা একটা চমৎকার প্রশ্ন। হলে অ্যাজমার চিকিৎসা কি? অ্যাজমার আসলে আমাদের দেশে সবাই অ্যাজমার ডাক্তার, সবাই অ্যাজমার চিকিৎসা দেয় এবং অ্যাজমার প্রচুর ভুল চিকিৎসা হয়। আমি আমার অনেকগুলো, আপনাদের আগের টিভি প্রোগ্রামটাও ছিলাম, এবং আমি অনেকগুলো টিভি একই কথাটাই বলি, অ্যাজমার চিকিৎসাটা হবে সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত। অ্যান্ড আরেকটা জিনিস বলি, হোল ফ্যামিলি শুড বি ইনভলভ ইন দ্য ট্রিটমেন্ট, মানে পুরো ফ্যামিলিকে ইনভলভ হতে হবে ট্রিটমেন্ট। যেমন আমি একটু করে ডিটেলস বলি। অ্যাজমার চিকিৎসাটা কি দীর্ঘদিন আপনাকে, আমাদের দেশে হয় কি, অ্যাজমার চিকিৎসা ডাক্তার শুরু করলো, রোগী বন্ধ করে দেয়, দুদিন বাচ্চা ভালোবাসে। অ্যাজমার চিকিৎসা যদি সুন্দর করে শুরু করে, আমি সবাইকে বলি, মা বাবাকে বলি, দয়া করে অ্যাজমার চিকিৎসা আপনি ডাক্তার যিনি অ্যাজমার চিকিৎসাটা শুরু করেছেন, দয়া করে চিকিৎসাটা তিনিই বন্ধ করবেন, আপনি বন্ধ করবেন না। কারণ অ্যাজমা একটা ইনফ্লামেটরি ডিজিজ। আপনি যদি ওখানে ইনহেল কর্টিকোস্টেরয়েড ইনফ্লামেশন দেন, দেখবেন ইনফ্লামেশন কমে গিয়েছে, রোগী বেশ ভালো খেলাধুলা করছে, সব কিছু ভালো। মা বাবা চিন্তা করে আর কেন ওষুধ খাওয়াবো বাচ্চাকে, বাচ্চা তো ভালো আছে। এবং বাচ্চাও অনেক সময় একটু বড় হলে বিরক্ত করে, কেন ওষুধ নিব, বন্ধ, ইনফ্লামেশনটা আবার ফ্লেয়ার আপ করে। তাহলে এটা ওই সেই বানরের 4 হাত 3 হাত উঠে 4 হাত নামে, এইভাবে উঠানামা চিকিৎসাটা এরকমই চলতে থাকে। অ্যাজমার চিকিৎসাটা হবে, যিনি যে ডাক্তারের কাছে যাবেন উনি অ্যাজমার ডায়াগনোসিস করবে। যদি হি থিঙ্কস দ্যাট ইট ইজ অ্যাজমা, উনি একটা সুন্দর করে একটা আপনাকে চিকিৎসা পদ্ধতি দিয়ে দিবে যে এতদিন পর্যন্ত আপনি চিকিৎসা চালাবেন, এতদিন পর আমার সাথে যোগাযোগ করবেন। আমি মা বাবাকে অনুরোধ করব ঠিক ওই সময় পর্যন্ত আপনি চিকিৎসা চালাবেন। চিকিৎসা চালানোর পরে ওনার কাছে গিয়ে দেখাবেন। ডাক্তার যদি মনে করে যে হ্যাঁ এখন আমার রোগী উন্নত, মানে অনেক ইমপ্রুভ করেছে, তাইলে উনি চেষ্টা করবে যে চিকিৎসাটাকে বন্ধ করা যাবে না, ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। অ্যাজমা চিকিৎসার একটা নিয়ম যে শুরু করলে এটা কিন্তু হুট করে বন্ধ করা যায় না, এটা খুব স্লোলি একটা স্টেপ ওয়াইজ এটা মানে ডিক্রিজ করতে হয়। এবং একটা সময় এইভাবে যদি আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলি যে কন্টিনিউয়াস যদি আমরা সুন্দর মতো চিকিৎসা চালিয়ে যায়, একটা সময় কিন্তু এটা জিরো লেভেলে চলে একদম ফ্যান্টাস্টিকলি ভালো বাচ্চা এরকম হয়ে যায়। আমরা তখন মা বাবাকে বলি আপনার আর ওষুধ খাওয়া লাগবে না, আপনি একটু ফলো আপে থাকবেন। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা ওই পর্যন্ত যেতে পারি না। আচ্ছা, এই যে বললেন যে একটা সময় পর্যন্ত, এটা সাধারণত যে অনেকের মধ্যে যেটা বিভ্রান্তি রয়েছে যে এই অ্যাজমার চিকিৎসা কতদিন পর্যন্ত আসলে চালিয়ে যেতে হবে? মোটামুটি আপনারা তো একটা সময় বলে দেন, কিন্তু আসলে কতদিন পর্যন্ত সে সঠিকভাবে চালালে ঠিকমতো থাকবে, সেই সাথে অ্যাজমাতে ওষুধ ছাড়াও কী কী নিয়ম মানতে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর সলকর অনুষ্ঠান আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শীতে শিশুর কাশি, এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর MS খালেদ। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম যে অ্যাজমার বিভিন্ন চিকিৎসা কতদিন চালাতে হবে, এটা যদি চিকিৎসার আসলে কী কী আপনারা ব্যবহার করেন, কোনো ওষুধ বা অন্য কিছু, সেটা যদি আসলে একটু প্রথমে আমরা আলাপ করে নিই। হ্যাঁ, অ্যাজমার চিকিৎসার জন্য আসলে সবচেয়ে এখন অ্যাজমার চিকিৎসার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ হলো যে ইনহেল কর্টিকোস্টেরয়েড। আচ্ছা, মানে কর্টিকোস্টেরয়েড, ইনহেলার যেটাকে আমরা ইনহেলার বলি। ইনহেলার নিয়ে একটা অনেক ধরনের একটা ভীতি রয়েছে যে ইনহেলার কি একবার শুরু করলে সারা জীবন ধরে
চালিয়ে যেতে হবে, কারণ আমরা ছোটোবেলায় অনেক টিভি সিনেমাতেও দেখেছি যে একবার ইনহেলারের একদম সব শেষ মরণাপন্ন অবস্থা, ইনহেলারের অভাবে মারাই গেল। এটা যদি একটু বলতেন। না, এই ধারণাটা আপনি যেটা বলছেন এটাই সত্য যে ছোটোবেলায় এটাই দেখে আসছেন, কিন্তু এখন জেনে আমি আপনার মাধ্যমে মানে মা বাবাকে বা দর্শকদেরকে বলতে পারি যে ইনহেলার হচ্ছে বাচ্চাদের যে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে উপযোগী চিকিৎসা ইনহেলার। ইনহেলার একবার শুরু করলে বন্ধ করা যাবে কিনা, ইনহেলারে কোনো আসক্তি আছে কিনা, এগুলো আসলে সম্পূর্ণরূপে ভুল ধারণা। ইনহেলার একবার শুরু করলে আপনার সিমটম যখন অ্যাজমা যখন আস্তে 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 কমে আসবে, কন্ট্রোলে চলে আসবে, আমরা একটা সময় ইনহেলার বন্ধ করে দিই। সর্বোচ্চ আসলে কতদিন পর্যন্ত? না, সেটা তো আসলে এই ধরনের কোনো ইয়ে নেই। কারো কারো ক্ষেত্রে আমরা 3 মাস লাগে, কারো কারো ক্ষেত্রে 1 বছর লাগে, কারো কারো ক্ষেত্রে হয়তো 2 মাসও লাগে। এটা নির্ভর করবে তার রোগের প্রকোপটার উপর আর জেনেটিক প্রেডিসপোজিশন, কোন বাচ্চার জেনেটিক্সে কীরকম, রোগটা কত সিভিয়ার সেটার উপর। কিন্তু যতদিনই হোক আমি এটা বলি, ওষুধের চেয়ে ইনহেলার অনেক নিরাপদ এবং অনেক ভালো। ওষুধের চেয়ে এই ধারণাটাই আমরা এখনও পরিবর্তন করতে পারছি না যে একটা সালবিউটামল যদি আপনি 1 চামচ সালবিউটামল দেন, তাহলে ওখানে 2 মিলিগ্রাম 2000 মাইক্রোগ্রাম সালবিউটামল, আর 1 পাপ ইনহেলার দিলে 100 মাইক্রোগ্রাম, 2000 আর 100। আমরা একটা পাপে একটা বাচ্চাদেরকে বলি যে 2 পাপ সালবিউটামল, 2 চাপ ইনহেলার, প্রায় 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ, প্রায় 10 ভাগের 1 ভাগ, আর 2000। কিন্তু মা বাবারা কিন্তু ওই 2000 মাইক্রোগ্রাম ওইটা খাওয়ায়, কিন্তু 2 পাপ সালবিউটামল দিতে বললে ভয়ে আতকে উঠে নেয়, এটা কীভাবে দেওয়া হবে। তো এই মা বাবাদেরকে বা আপনার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে এটাই বলবো যে ইনহেলারকে কখনো কোনো ভয় পাবেন না। ইনহেলার বাচ্চাদের জন্য খুবই নিরাপদ এবং কার্যকরী। চলে আসবে এমন এই ধরনের এটা যদি আমরা তো বলেছি চিকিৎসার কথা, প্রিভেনশনটা একটা বড় পার্ট, বা প্রিভেনশনের চেয়ে আমরা যদি বলি যে যাদের ইনহেলার ছাড়াও কি কি নিয়ম আসলে মানতে হবে সেটা যদি একটু বলতেন। রাইট, এটা একটা ভালো প্রশ্ন। ইনহেলার বাচ্চাদের যে অ্যাজমার বাচ্চাগুলো আছে, অ্যাজমা তো সবসময় একটা ইনসাইটিং ফ্যাক্টর, মানে অ্যালার্জিক এগুলো ইনসাইট করে। বেশি আসলে সময় নেই, 2 মিনিটের মতো আসে, একটু যদি বলেন। যদি হয়, প্রথম কথা হলো যে শীতকালে যে কাজটা করবেন সেটা হলো শীতকালে গরম কাপড় চোপড় যেগুলো বাচ্চাদের মানে ল্যাব তোষক আছে সেগুলো রেগুলার পরিষ্কার রাখবেন, একটু নির্দিষ্ট সময় পর পর রোদে দিবেন। বাচ্চাকে যখন বাচ্চাকে ঘরের মধ্যে একটু সুন্দরভাবে সুস্থভাবে রাখবেন, যখন বাইরে যাবেন মানে বাচ্চাকে হাত মোজা, পা মোজা, কানটুপি আর মাস্ক। মাস্ক বাচ্চাদের জন্য দয়া করে বাচ্চাদের একটা মাস্ক পরার অভ্যাসটা করুন, কারণ এত ধুলাবালি, এত এর মধ্যে বাচ্চাদের, এত আমাদের ওভার পপুলেটেড কান্ট্রি, বাচ্চাদের এটা সবচেয়ে বেশি ক্ষতি করে। এই ধরনের মাস্ক এক নাম। আর বাচ্চাদেরকে ধোঁয়ার থেকে বাঁচিয়ে রাখবেন। কোনো রকম অবশ্যই যেন কোনো স্মোকিং, বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্মোকিং থেকে বাঁচিয়ে রাখবেন। আর কয়েকটা জিনিস হলো বাচ্চারা যেন ঠান্ডা কোনো কিছু খেতে না পারে, ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখবেন, ঠান্ডা না খায়। আর 2 নম্বর জিনিস হলো অ্যালার্জিক কোনো জিনিসপত্র থেকে বাচ্চাদেরকে একটু বাঁচিয়ে রাখবেন। বুকের দুধ, এবং অবশ্যই বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াবেন। কোন টিকা বা এমন কিছু রয়েছে কিনা বা এইসব অ্যাজমার বা এমন? অ্যাজমার তো কোনো টিকা নেই। যদি আমরা ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার থেকে বাঁচার জন্য যে টিকা দিতে পারি, অ্যাজমা তো আসলে একটি জেনেটিক স্টিল। কিন্তু ইনফ্লুয়েঞ্জার টিকা দিলে অনেক ক্ষেত্রে এটা ইনফ্লুয়েঞ্জার টিকা আপনি যে নিয়মগুলি বললেন সেই সাথে যদি ইনফ্লুয়েঞ্জার টিকা একটু দেখা যাচ্ছে যে কিছুটা এক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর এম.এস. খালেদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন, উনি যে নিয়মগুলি বলেছেন সেই নিয়মগুলি যদি একটু মেনে চলে সুস্থ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বুকের দুধটা এনশিওর করা এবং বাইরে বের হলে যেন অবশ্যই মাস্ক পরার প্রতি উনি যে জোর দিয়েছেন, সেগুলো যদি আমরা মেনে চলি, এই সময় শিশুরা সর্দি কাশি সহ যে কোনো রোগ থেকে মুক্ত থাকবে। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।